ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস একটি দারুণ ফ্যান্টাস্টিক ফোর মুভি। এটা শুধু দারুণ নয়, এটা একটা পারফেক্ট ফ্যান্টাস্টিক ফোর মুভি। কিন্তু এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ হলো কোথা থেকে? এই মুভিতে গ্যালাক্টাসের গ্র্যান্ডনেস যেভাবে তুলে ধরা হয়েছে তা পারফেক্ট ছিল, কিন্তু গ্যালাক্টাসের হারটা মানানসই হয়নি। মুভিটি মার্ভেলের সায়েন্স ভিত্তিক এরাকে ফিরিয়ে এনেছে, কিন্তু এখানে সায়েন্সেও কিছু ইনকনসিস্টেন্সি ছিল। তোমরা হয়তো ভাবছো আমি মুভির প্রশংসা করছি নাকি নেগেটিভ টক করছি। আমি দুটোই করছি, যেখানে আজ আমরা কথা বলবো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভির 5টি সঠিক দিক এবং 5টি কোন জায়গায় এই মুভি ল্যাক করেছে। বরাবরের মতো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমি অনুপ্রেরণা পাই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আনার জন্য। তো আর দেরি না করে চলুন শুরু করি। আমি সাইদ আর তোমরা দেখছো ইনফোটেইনমেন্ট। পয়েন্ট নাম্বার 1, মার্ভেল সায়েন্স এরা ইজ ব্যাক অ্যাগেইন। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভিতে রিড রিচার্ডসের সাথে আমরা দেখেছি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তার সায়েন্টিফিক রুটসে আবার টাচ করছে, কারণ ওজি মার্ভেল ফ্যান্স জানে যে মার্ভেল তার ফেজ 1 আর ফেজ 2-তে কতটা সায়েন্টিফিক এবং গ্রাউন্ডেড রুটসের সাথে যুক্ত ছিল, যেমন ফিউশন রিয়াকশন, গামা রেডিয়েশন, কোয়ান্টাম টানেলিং আর এমনকি রেট্রোগ্রেড রিফ্লেকটিভ প্যানেলসের কথাও হতো। কিন্তু ধীরে ধীরে এমসিইউতে সায়েন্স একেবারেই হারিয়ে গেল আর সব কিছুর এক্সপ্লেনেশনে কোয়ান্টাম শব্দটি ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ফ্যান্টাস্টিক ফোর মুভি এই ট্রেন্ডকে আবার জীবিত করেছে, যেখানে রিড সব বেকায়দার সকল ইকুয়েশন সলভ করে দেখাচ্ছিল, যা প্রমাণ করে যে রিড আসলে ফাঁকা কথা বলে না, সে সলিড এক্সপ্লেনেশনে এবং তার প্রমাণও রাখে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, দ্য সায়েন্টিস্ট গাই। আমরা সবাই জানি যে ফ্যান্টাস্টিক ফোর টিমে জনি স্ট্রম বয়সে সবচেয়ে ছোট, আর এই কারণে প্রতিটা মুভিতে তাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, বরং তাকে শুধু কমিক রিলিফ হিসেবে রাখা হয় যাতে সে ফাইটস এর মাঝে জোকস মারতে পারে। কিন্তু ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে দেখানো হয়েছে যে যদিও সে ছোট, তবুও সে একজন সায়েন্টিস্ট এবং একজন অ্যাস্ট্রোনট। মুভিতে যখন রিড ডিপ স্পেস সিগন্যাল রেকর্ড করছিল, তখন সে জনিকে বলে যে এই সমস্ত সিগন্যাল এতভাবে এনকোডেড যেগুলো ডিকোড করা খুবই কমপ্লেক্স হবে, আর এই কমপ্লেক্সিটির জন্য রিড অনেকদিন ধরে এই সিগন্যালস ডিকোড করার দিকে মন দিচ্ছিল না। কিন্তু সিলভার সার্ফারের সাথে দুবার দেখা হবার পর এবং কিছু শব্দের ট্রান্সলেশন শোনার পরই জনি পুরো জেনলার ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারিকেই বিল্ড করে দেয়। আর এটা সত্যি ইনসেন্ট ব্যাপার বন্ধুরা, কারণ কিছু শব্দ আর তার মানে জেনেই পুরো ভাষা ডিকোড করা প্রচুর মস্তিষ্কের ব্যাপার। তাই ফ্যান্টাস্টিক ফোর এবার জনি এর চরিত্রের সাথে দারুণ জাস্টিস করেছে। পয়েন্ট 3, পিলার অফ দ্য টিম। এখন এই কথাই কেউ অস্বীকার করতে পারবে না যে সু স্ট্রম পুরো ফ্যান্টাস্টিক ফোর টিমের পিলার, আর সু এর ক্যারেক্টারকে যেভাবে সুন্দরভাবে লেখা হয়েছে সেটা সত্যিই অসাধারণ। সু একজন ভালো বন্ধু, একজন ভালো বোন, একজন ভালো স্ত্রী এবং একজন অসাধারণ মা হিসেবে এখানে দেখানো হয়েছে। একই সাথে সে একজন ওয়ার্ল্ড ক্লাস পলিটিশিয়ান এবং একজন ডিপ্লোম্যাটও ছিল, যে কিনা সিঙ্গেল হ্যান্ডেডলি সাবটেরিনিয়া লোকদের সাথে পিস প্যাক্ট সাইনও করিয়েছে। আর ফিউচার ফাউন্ডেশন ভীষণে সে পুরো দুনিয়ার সমর্থন নিয়েছে, শুধুমাত্র লাটভেরিয়া বাদে। আর লাটভেরিয়া থেকে কে বিলং করে তা তো তোমরা জানোই। তো সবকিছু মিলে এটি তো স্পষ্টই যে সুই, রিড, জনি আর ব্যান এর মধ্যে কানেক্টিং লিঙ্ক যে তাদের তিনজনকে একসাথে বেঁধে রাখে। পয়েন্ট 4, কমিক অ্যাকুরেসি। এখন ফ্যান্টাস্টিক ফোর মুভিকে আপনি গত কয়েক বছরের এমসিইউ মুভিগুলোর মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট টু কমিক অ্যাকুরেট মুভি বলতে পারেন। বিষয়টা এমন নয় যে ডিরেক্টর ম্যাট শ্যাকম্যান অল্প এলিমেন্টসই কমিক থেকে নিয়েছে, বরং ক্যারেক্টার আর্ক, তাদের পার্সোনালিটি, তাদের মিশন সব খুব চমৎকারভাবে ইমপ্লিমেন্ট করেছে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দেই, রিডের ইন্টেলিজেন্স এবং তার পার্সোনালিটি একদম কমিক অ্যাকুরেট দেখানো হয়েছে, যেখানে রিডের ইন্টেলিজেন্স সেই কসমিক ওয়েভস ইভেন্টের কারণে আরও বেশি বেড়ে গেছে, আর কমিক্সের মতো মুভিতেও রিডকে সবকিছু নিজে থেকে সলভ করতে অভ্যস্ত হিসেবে দেখানো হয়েছে। রিডের এই নেচারটি তার সবচেয়ে বড় দুর্বলতাও, কারণ সে সবকিছুর দায়ভার নিজের উপর নেয়, যার জন্য সু এর সাথে তার ঝগড়াও হয়, যা আমরা মুভিতেই দেখেছি। তারপর ব্যান এর পার্সোনালিটিও অনেক কমিক অ্যাকুরেট, কারণ আগে মুভিতে দ্য থিং অর্থাৎ ব্যানকে রাফ অ্যান্ড টাফ দেখানো হয়েছিল, কিন্তু এই মুভিতে আমরা ব্যানের সফট সাইডও দেখেছি, যেখানে সে প্রায় ফ্র্যাঙ্কলিনকে কোলে নিয়ে ঘুরে বেড়ায় আর একটা নর্মাল জীবন কাটাতে চায়। এরই সাথে সু স্ট্রমের স্ট্রং পার্সোনালিটিকেও সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর গ্যালাক্টাসের অরিজিন তো কিছু ডায়ালগের মাধ্যমেই উপস্থাপন করা হয়েছে পুরোপুরি কমিক অ্যাকুরেসির সাথে। পয়েন্ট নাম্বার 5, গ্র্যান্ডনেস অফ গ্যালাক্টাস। এটা এমন একটি পয়েন্ট যা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভিকে ওভার কিল্ড মোডে নিয়ে যায়, আর তা হলো গ্যালাক্টাসের গ্র্যান্ডনেসকে দেখানোর বিষয়। গ্যালাক্টাসকে যেভাবে মুভিতে প্রেজেন্ট করা হয়েছে সেটা তার পাওয়ার আর তার প্রেজেন্স পুরোপুরি জাস্টিফাই করে। সব লো অ্যাঙ্গেল শটস আপনাকে অনুভব করাবে যে আপনি ডিভোরার অফ ওয়ার্ল্ডস এর প্রেজেন্সে উপস্থিত আছেন।
কয়েকবার গ্যালাক্টাসকে ওভার দ্য শোল্ডারে শট দেখানো হয়, যাতে বোঝানো হয়েছে গ্যালাক্টাসের পয়েন্ট অফ ভিউ, যা হলো তার পাওয়ার এবং মাইট এর সামনে বাকি যে কোনো জিনিস তার কাছে কতটা ছোট এবং অপ্রয়োজনীয় মনে হয়। যারা এই মুভিটি দেখেছে তারা গ্যালাক্টাসের গ্র্যান্ডনেস থ্রু আউট দ্য মুভি অনুভব করতে পেরেছে। এই তো ছিল এই মুভির 5টি গুড পয়েন্টস। এইবার শুরু করা যাক মুভিটির 5টি ব্যাড পয়েন্টস। তো প্রথম পয়েন্ট হলো পুর এক্সিকিউশন অফ গ্যালাক্টাসেস আর্ক। এখন তোমরা সবাই যদি মুভি দেখে থাকো তবে তোমরা অবশ্যই এই কথায় একমত হবে যে ফ্যান্টাস্টিক ফোর মুভি এত ব্যালেন্সড এবং খুব চমৎকার এক্সিকিউশনের সাথে তো অবশ্যই এসেছে যে প্রথমবার সুপার হিরো মুভি দেখতে আসা মানুষও ফ্যান্টাস্টিক ফোর টিমের সাথে কানেক্ট হয়ে এনজয় করতে পারবে। তাই এই এক্সিকিউশনের জন্য পুরো নম্বর তো প্রাপ্যই, কিন্তু মুভিকে একদম সিম্পল রাখার সিদ্ধান্ত গ্যালাক্টাসের জন্য ভারী হয়ে যায়। গ্যালাক্টাসের অরিজিনকে শুধু একটি ডায়লগে সেরে ফেলা হয়েছে, যেখানে রিড বলে যে গ্যালাক্টাস আমাদের ইউনিভার্সের থেকেও পুরনো। এছাড়া গ্যালাক্টাসের ডিসক্রিপশনের কোনো অ্যাসপেক্টকে টাচ করা হয়নি। তাই যারা প্রথমবার ফ্যান্টাস্টিক ফোর দেখেছে তারা গ্যালাক্টাস সম্পর্কে তেমন কিছুই জানতে পারবে না। মুভিতে ইমোশনাল সাইডকে বেশি উপস্থাপন করতে গিয়ে একটি বড় ভুল করেছে, আর তা হলো সু স্টর্ম একাই একটা 6 প্ল্যানেট ফ্যাট গ্যালাক্টাসের উপর ওভার পাওয়ার্ড হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। কারণ নতুন অডিয়েন্সের সামনে গ্যালাক্টাস একটি দুর্বল ভিলেন হিসেবে উপস্থাপিত হয়েছে। তো যে ভয়ের অনুভূতি গ্যালাক্টাসের জন্য হওয়া উচিত ছিল সেটা মার্ভেল স্থায়ীভাবে নষ্ট করে দিয়েছে। তাই মুভিকে সিম্পল রাখার এই সিদ্ধান্ত ফ্যান্টাস্টিক ফোর টিমের জন্য ঠিক ছিল, কিন্তু গ্যালাক্টাসের ক্যারেক্টার এই ক্ষেত্রে মার খেয়েছে। এবার আসি পরবর্তী বা দ্বিতীয় পয়েন্টে, ইনকনসিস্টেন্ট সায়েন্স। গুড পয়েন্টসের অংশে আমি বলেছিলাম যে ফ্যান্টাস্টিক ফোরের সাথে সায়েন্সের ভালো দিন ফিরেছে, কিন্তু সায়েন্সকেও এই মুভিতে খুব ইনকনসিস্টেন্ট ভাবে দেখানো হয়েছে। যেমন আমাদের কাছে মুভির দুটি বড় ইনস্ট্যান্সেস আছে যেগুলো কোনোভাবেই সেন্স তৈরি করে না। মুভিতে রিড রিচার্ডস একটি FTL ডিভাইস তৈরি করেছিল আর্থের অরবিটে। এখন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলি, এখানে FTL মানে হলো ফাস্টার দেন লাইট। এখন তোমাদের মধ্যে যারা বেসিক সায়েন্স জানো তারা জানো যে লাইটের স্পিডের থেকে ফাস্ট যাওয়া তো এক কথা, লাইটের স্পিডকে টাচ করার জন্য ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন। তো রিড লাইটের থেকেও ফাস্ট যেতে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে আসতে পারতো, কিন্তু আর্থে টেলিপোর্টেশন পোর্টাল চালানোর জন্য তাকে পুরো প্ল্যানেটের বিদ্যুৎ বাঁচানোর প্রয়োজন পড়েছিল। একইভাবে দ্বিতীয় ইনস্ট্যান্স হলো ব্ল্যাক হোলের ক্ষেত্রে। সেই ব্ল্যাক হোল সিনে যখন সিলভার সার্ফার ফ্যান্টাস্টিক ফোরের পিছু নিয়েছিল তখন রিড ব্যানকে বলে যে তাদের ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের যত কাছে সম্ভব যেতে হবে, আর সেই সিনে তারা একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছ দিয়ে যেতে থাকে। তারপর সেখানে স্লিং শট হওয়ার জন্য পুরো একটি আর্ক এ অনেকক্ষণ ট্রাভেল করে। এখন ইভেন্ট হরাইজনের কাছে টাইম ডাইলেশন এতটা তীব্র হওয়া উচিত যে তারা যখন আর্থে ফেরত আসবে তখন বেশ কয়েক দশক এমনকি শত বছর কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন তারা আর্থে ফিরে আসে তখন বলা হয় কেবল কয়েক মাস কেটেছে। তাই ম্যাট শ্যাকম্যান একদিক থেকে চেষ্টা করেছে সায়েন্সকে দেখানোর জন্য, কিন্তু সেটা খুব ভালোভাবে দেখাতে পারেনি। এমনকি আর্থকে সোলার সিস্টেম থেকে সরিয়ে ফেলার ইম্প্যাক্ট অনেক গ্র্যান্ড হয়, কিন্তু রিড আর্থকে গায়েব করতেও রেডি ছিল। পয়েন্ট 3, নো ইনকারশন। ইনকারশন বিষয়টির অভাব এই মুভিতে ছিল, যা এই ফ্যান্টাস্টিক ফোর মুভির সবচেয়ে বড় উইকেস্ট পার্ট। মার্ভেল এই মুভিতে ইনকারশন শব্দ একবারও ব্যবহার করেনি, আর এটা একদম ভালো ব্যাপার নয়, কারণ আপনার পুরো মাল্টিভার্স সাগা ইনকারশন অথবা মাল্টিভার্সের ধ্বংসের উপর ভিত্তি করেই ছিল। মাল্টিভার্স অফ ম্যাডনেসে স্ট্রেঞ্জের কারণে ইনকারশন শুরু হয়েছিল। দ্য মার্ভেলস মুভিতেও ইনকারশনের ফিনোমেনা এর হিন্ট দেখানো হয়েছিল। ইনকারশন শব্দটি আমরা শেষবার শুনেইছিলাম আজ থেকে 3 বছর আগে। তারপর থেকে এই শব্দটির বিল্ড আপ MCU এর কোনো মুভিতেই দেখানো হয়নি। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 6 এর প্রথম মুভি ছিল, আর এই মুভিতে সেই গ্রাউন্ড ওয়ার্ক হওয়া উচিত ছিল যেখানে ইনকারশন আইডিয়া দেখানো যেত, অন্তত তার কিছুটা বিল্ড আপ বা হিন্ট হলেও পাওয়া উচিত ছিল। কিন্তু এই মুভিতে এরকম কিছুই হয়নি। তোমাদের মনে আছে কি ইনফিনিটি সাগাতে ইনফিনিটি স্টোনসের কনসেপ্ট প্রতিটি মুভিতেই ব্যবহার হতো, কিন্তু মাল্টিভার্স সাগা তার সবচেয়ে বড় কনসেপ্টকেই নষ্ট করে ফেলেছে। এই জন্য অ্যাভেঞ্জার্স ডুমসডে কোনো দিক দিয়ে যেন খিচুড়ি না হয়ে যায় এই ভয়েই আমরা ফ্যান্সরা রয়েছি। পরবর্তী পয়েন্ট নাম্বার 4, ওয়াই ডিফারেন্ট ইউনিভার্স। মুভি দেখা শেষে এই প্রশ্ন তো অবশ্যই তোমাদের মাইন্ডে এসেছে যে ভাই এত কিছু হয়ে গেল কিন্তু ফ্যান্টাস্টিক ফোর মুভি একেবারেই জাস্টিফাই করতে পারেনি যে এই মুভি অন্য ইউনিভার্সে কেন, এমনকি এর কোনো সেন্সই তৈরি হয়নি। বরং এই মুভিতে যদি ইউনিভার্স 828 ইনকারশনের শিকার হতো বা গ্যালাক্টাস সেটা ধ্বংস করতো আর তারপর ফ্যান্টাস্টিক ফোর টিম আর 616-এ আসতো, তাহলে কাহিনীর সেন্স তৈরি করতো। কিন্তু মুভিতে ফ্যান্টাস্টিক ফোর সফলভাবে গ্যালাক্টাসের সাথে ডিল করে ফেলে আর সাকসেসফুলি আর্থকে প্রোটেক্ট করে ফেলে এবং তারপর তারা সেখানেই থেকে যায়। তো এরপর আপনি এই গল্পকে সামনে কিভাবে বাড়াবেন? এটা MCU এর অংশ হয়েও MCU এর অংশ না হওয়ার মতো ব্যাপার। এটা একেবারে ডেডপুল এবং উলভারিনের মতো হয়ে গেছে, যেন শুধু এই ক্যারেক্টারকে দেখানোর জন্যই মুভি বানিয়ে তো দিয়েছেন ঠিকই, কিন্তু এই ক্যারেক্টার্স MCU তে আসলোই না।
এর চেয়ে ভালো ছিল এটা দেখানো যে ফ্যান্টাস্টিক ফোর আর্থ 616-এই এক্সিস্ট করছিল, তারপর আর্থের থেকে তারা বাহিরে যায়, গ্যালাক্টাসের সাথে দেখা করে, তারপর সিলভার সার্ফারের কনফ্লিক্টের কারণে ব্ল্যাক হোলের কাছে যায়, এবং এর কারণে যখন তারা আর্থে ফেরত আসবে ততদিনে 70-80 বছর কেটে যায়। এতদিনে থানোসের ইভেন্টও কেটে যায় এবং তারা প্রেজেন্ট টাইমে আর্থ 616-এ ব্যাক করে। এভাবেও একটা সুন্দর সেন্স তৈরি করা যেত। এখন আসি লাস্ট পয়েন্ট নাম্বার 5, নো কানেকশন উইথ এমসিইউ। কোনো কানেকশনই ছিল না মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে এই মুভি যারা দেখেছো তারা সবাই লক্ষ্য করেছো যে ফ্যান্টাস্টিক ফোর মুভি একেবারেই স্ট্যান্ড অ্যালোন এবং ডিসকানেক্টেড মুভির মতো বানানো হয়েছে। এই মুভিতে এমন কোনো রিজন বিল্ড করা হয়নি যা অন্য কোনো মুভির সাথে কানেক্ট করবে। এমনকি মুভির মিড অথবা পোস্ট ক্রেডিট সিন কোনো দিক দিয়ে এমন কোনো কিছুই দেখানো হয়নি যা থান্ডারবোল্টস মুভির পোস্ট ক্রেডিট সিনের সাথে মিলবে। মার্ভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিং পয়েন্ট হলো ইন্টারকানেক্টিভিটি, যা ক্যাং যাওয়ার পর থেকেই এমসিইউতে এক প্রকার গায়েব। এই সব কিছু একদিকেই ইঙ্গিত করছে যে মার্ভেল খুব সেফ খেলতে চাইছে, কারণ যখন ডক্টর ডুমের অ্যাক্টর ফাইনাল হয়ে গেছে এবং 1 বছর ধরে শুটিংও চলছে, তখনও ডুমসডের আগে এত সেফ খেলা মার্ভেলের ভয়কেই দেখায়। এখন যদি মাল্টিভার্সের ধ্বংস বা ইনকারশনের কথা নাই হয়, তাহলে তার পুরো দায়িত্ব চলে যায় অ্যাভেঞ্জার্স ডুমসডের উপরে। টাইম রানস আউট কমিক সিরিজেও সিক্রেট ওয়ার্সের জন্য 6 বছরের গ্রাউন্ড ওয়ার্ক প্রস্তুত করা হয়েছিল, কারণ সিক্রেট ওয়ার্সের মতো গল্প এর থেকে কম কিছু ডিজার্ভ করে না। কিন্তু তার উপর এখন দেখতে হবে যে ফ্যান্টাস্টিক ফোরের গল্প সামনে কোথায় যায়। এরা কি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যারেক্টারদের সাথে শুধু ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে মিলবে, নাকি ফিউচারে ফ্যান্টাস্টিক ফোর এমসির অংশ হয়ে উঠবে? এগুলো সবই সিক্রেট ওয়ার্সের পরই বোঝা যাবে। তো এগুলোই ছিল 5 গুড পয়েন্টস আর 5 ব্যাড পয়েন্টস। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস একটা দারুণ ফ্যান্টাস্টিক ফোর মুভি। তবে তোমরা আমাকে বলো যে এই 5টা গুড পয়েন্টস আর 5টা ব্যাড পয়েন্টসের সাথে তোমরা কতটুকু এগ্রি, এই বিষয়ে কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফর্মড।